না, হয়েছে, অনেক জায়গায় হয়েছে, কিন্তু কথা যে আমি যেখানে ছিলাম এটা তো আমার প্রত্যক্ষদর্শী। হ্যাঁ, কিন্তু অন্য কোথায় কি হয়েছে না হয়েছে সেই ব্যাপারে তো আমি জানি না, প্রত্যক্ষদর্শী না, এমনি শোনা কথা, জানা কথা, এবং হয়েছে ওইটা সত্যি। তো আমি যখন ওই ঘটনা দেখলাম তাহলে বাকি ঘটনা অবশ্যই সত্যি। আপনি বলছিলেন যে জেনারেল জিয়ার সঙ্গে আপনার দুবার কথা হয়েছে, একবার আপনার সঙ্গে সরাসরি একা এবং আরেকবার কর্নেল তাহেরের উপস্থিতিতে, এবং তার আগে কর্নেল ফারুক আপনাকে অবহিত করেছেন যে জিয়া এই প্ল্যানের সঙ্গে আছেন এবং তিনি লিড করছেন। কিন্তু কর্নেল ফারুক একাধিক ইন্টারভিউতে, বিশেষ করে অ্যান্থনি মাসকারেনাসের সঙ্গে এক ইন্টারভিউতে বলেছেন যে জেনারেল জিয়াকে তিনি এই প্ল্যানের কথা, পরিকল্পনার কথা জানিয়েছিলেন এবং জেনারেল জিয়া তাকে বলেছেন যে এই ঘটনার সঙ্গে এগুলোর সঙ্গে তিনি ইনভলভ হতে চান না, তবে জুনিয়ররা যদি কিছু করে তিনি কিছু বলবেন না। এবং আরেকটি লেখায় আমি এক জায়গায় বললাম যে জেনারেল জিয়া তার এডিসিকে নির্দেশ দিয়েছিলেন যেন কর্নেল ফারুক কখনো তার সঙ্গে দেখা করবার জন্য অ্যাপয়েন্টমেন্ট না পান। আপনি এই বিষয়ে কি বলবেন? সো মানে এই ঘটনাগুলো বোঝা যায় যে হয়তো তার মৌন সমর্থন ছিল, তিনি সক্রিয়ভাবে ছিলেন না এবং তিনি ঠিক কোনোভাবে এর সঙ্গে যুক্ত সেটি যেন না বোঝা যায়, এরকম একটা চেষ্টা তার মধ্যে ছিল। হ্যাঁ, সেটাতে একটা জিনিস যে কর্নেল ফারুকের সাথে হয়তো কথা অতটা না বলতে পারেন, কারণ কর্নেল ফারুকের সাথে বেশি ডিটেল আলাপ করা বা ই করা হয়তো উনি মনে করতে পারেন যে যেহেতু কর্নেল ফারুক একটু বেশি কথা বলে, একটু বেশি ভাগাভাগি দৌড়াদৌড়ি করে এবং বেশি লোকের সাথে যোগাযোগ করতে চায়, তো সেই জন্য হয়তো উনি মনে করেছেন যে এটা সিকিউরিটি ওয়াইজ হয়তো উনি মনে করেননি, তার জন্য হয়তো বেশি করেননি। তবে ফারুক আমাকে যেটা বলেছে সেটা মৌন সম্মতির কথা তখন বলেনি, ওইটা উনি রাজি আছেন কিন্তু আমাদেরকেই করতে হবে। কিন্তু পরবর্তীতে যখন আমার পোস্টিং ক্যান্সেল করে দিল, দ্যাট গেভ মি এন ইন্ডিকেশন দ্যাট তখন আমি এনশিওর করছি যে, তখন আমি ইনডাইরেক্টলি এনশিওর করেছি আমাকে যতক্ষণ পর্যন্ত জিয়া না বলবে ততক্ষণ পর্যন্ত আমার করার কিছু নাই। পোস্টিং করার পরও আমি পোস্টিং করছে ভালো কথা, আমি তো পোস্টিং যে কোনো জায়গায় আমি চাকরি করতেছি। কর্নেল তাহেরের সঙ্গে আপনি পরে কথা কি হলো, মানে তিনি আপনাকে কি বললেন, কোথায় বললেন? আচ্ছা, জিয়ার বাসায় মিটিং এর পর, মিটিং পরে তাহের আমাকে দাওয়াত দিল ওর নারায়ণগঞ্জে ওর বাসায় আসার জন্য, এবং সেইখানে ও সি ট্রাক ড্রাইভিং এ নিয়ে যাবে, বলে যে ওখানেই ভালো, আমরা কথা বলবো, তো আসো। এটা কোন মাসে? এটা হবে মে মাসে। তো সেইখানে কর্নেল তাহের হ্যাড whatever his agenda was right or wrong, but he was clear, at least he was clear what is after. তো সেইখানে উনি বলল যে, তখন ওই জেএসডির কথা বলল, জেএসডি এভাবে, জেএসডি একমাত্র সংগঠন যেটা মুজিবের এগেনস্টে স্ট্রিট প্রটেস্ট করতে গিয়ে এরকম বেশ কয়েকজন লোক মারা গেছে, এটা করেছে। তো এগুলি বলে জেএসবিএন মোটামুটি ভালো ইসেতে আছে, আর আওয়ামী লীগের আর্ম ক্যাডার ছাড়া মুক্তিযুদ্ধের যত বাকি আর্ম ক্যাডার ছিল এগুলো সব এখন জেএসডির সাথে। তো তখন আমি বললাম যে হ্যাঁ ভালো কথা, আর্ম ক্যাডার নিয়ে এখন কি করবেন, কি আমাদের আবার লিবারেশন ওয়ার ফাইট করতে হবে নাকি? তো বলছে না, লিবারেশন ওয়ার না, কিন্তু ওরা কোথায় যাবে, সুতরাং ওদেরকে অর্গানাইজ করে রাখা ভালো, কারণ আওয়ামী লীগের থেকে আমরা কোনোদিনও ভালো কিছু আশা করতে পারিনি। তো আমরা চাচ্ছি যে একটা, যেহেতু সে দেশ স্বাধীন করা হয়েছে, সুতরাং আমাদের এই দেশটাকে উন্নতি করতে গেলে আমাদের কিছু করা উচিত। ঠিক আছে, বলেন কি করা উচিত। তখনই উনি বললেন যে, ওয়েল অনেকই নর্মাল পলিটিক্যাল কথাই হলো, এর মধ্যে যে ক্লিয়ার কাট কথা যে হোয়াট ইজ আফটার, হুইচ ওয়াজ মাই কোশ্চেন। হ্যাঁ, মাই কোশ্চেন হোয়াট ইজ আফটার। তো সেখানে উনি বললেন যে জেনারেল জিয়া
should be the president and the chairman of a revolutionary council. We will have 10-member revolution council. সেখানে জিয়া should be the chairman. আর বললো যে তুমি তো থাকবেই, আমি ওনার চেয়ে জুনিয়র, তুমি তো থাকবেই এবং কর্নেল ফারুকও থাকবে, আর এছাড়া কর্নেল তাহের থাকবে, আরও এইভাবে 10 জনের নাম ধরলো। বাকি অনেকে আমি চিনি না, আর্মির তো সবাইকে আমি চিনি, কিন্তু বাকি ওদেরকে আমি চিনি না। তো তখন আমি বললাম যে 7ই নভেম্বরের ঘটনাবলীতে যেসব প্ল্যান প্রোগ্রামের কথা শুনেছি সেটি আসলে 15ই আগস্টের অনেক আগের থেকেই ছিল, এবং জেনারেল জিয়া, কর্নেল তাহের সবাই ইনভলভ ছিলেন এবং আপনাদেরকেও তারা ইনভলভ করছিলেন। আপনি যেভাবে বলছেন অনেক আগের থেকেই ছিল, কারণ তার মানে ঠিক আছে রিভলিউশনারি কাউন্সিল, তারপর এরকম ডিস্ট্রিক্টে রিভলিউশনারি কাউন্সিল হবে। তো আমি বললাম যে রিভলিউশনারি কাউন্সিল হবে, ডিস্ট্রিক্টে রিভলিউশনারি কাউন্সিল হবে। তো ডিস্ট্রিক্টে এখনো তো গভর্নরশিপ হবে, ওয়ান পার্টি হয়েছে, তো রিভলিউশন হইলে তো রিভলিউশনের কোনো পার্টি থাকে না। তো ইট ইজ ইনডাইরেক্টলি পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে ওয়ান পার্টি ইজ এ রেভলিউশনারি পার্টি। মিলিটারি টার্মে ইফ ইউ টেক ইট, ইটস এ রেভলিউশনারি কাউন্সিল। তো ওইটার মধ্যে আর এটার মধ্যে বেশ কম কি? তো না, ওরা সব দেশের ক্ষতি করতেছে, আমরা তো দেশের ক্ষতি করার জন্য করব না। আমি বলি ঠিক আছে, ভালো কথা। তো যদি সেটা হয়, তাহলে আমি যদি মনে করি যে আমি আওয়ামী লীগের, এখন এরকম একটা পরিস্থিতি যদি আমাকে ফেস করতে হয়, তাহলে আমার তো সুযোগ আছে যে আমি আবার ভেগে ইন্ডিয়াতে চলে যাব। 300 জন এমপি সবাই মিলে আবার ইন্ডিয়াতে যাবে, যেটা 71-এ গিয়েছে। তারপর ওদের সাথে ওদের স্টুডেন্ট যাবে, ওদের সাথে ওদের ফ্যামিলি যাবে, ওদের সাথে ওদের আত্মীয় স্বজন যাবে, ওদের সাথে ওদের পলিটিক্যাল সাপোর্টার যাবে। তো সেটা যাবে। তো যাওয়ার পরে অর্থটা এটা দাঁড়াবে যে আমাদের তাহলে আরেকবার স্বাধীনতা যুদ্ধ করতে হবে, কারণ তখন ইন্ডিয়া ওদেরকে সাহায্য করবে। ইন্ডিয়া ওদের বার্ডেন কয়দিন নেবে, কিছুদিন পরে ওদের অর্থনীতি জাস্টিফাই করবে না, সুতরাং ওদেরকে ফেরত পাঠাতে হবে। ফেরত পাঠাতে গেলে আবার যুদ্ধ করবে। সুতরাং পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করার জন্য নাইলে 9 মাস লাগছে, এখন বাংলাদেশ আর্মির সাথে যুদ্ধ করতে গেলে এটা তো 9 দিন লাগবে। সুতরাং ওইটা কি করবেন আপনার আর্ম ক্যাডার, কি সেই যুদ্ধটা করে ফেলতে পারবে? তখন না, কেউ যাবে না, কেউ যাবে না। আসলে আপনি গ্যারান্টি কেমনে করবেন যে কেউ যাবে না? আপনি গ্যারান্টি কিভাবে করবেন যে কেউ যাবে না? তো তখন উনি বললো যে আমরা কাউকে যেতে দিব না। কাউকে যেতে দিবেন না, তো এটা কি বর্ডারে সবাইকে কিভাবে এনশিওর করবেন কাউকে যেতে দেবেন না? তো তখন বললো যে না, আমাকে একটা কাজ করতে হবে, যে যেই দিন করা হবে তার 7 দিন আগে আমাকে জানাতে হবে। 7 দিন আগে যদি আমি জানি, তাহলে ওই 7 দিনের মধ্যে আমি আমার সম্পূর্ণ আর্ম ক্যাডারকে পজিশনিং করব। পজিশনিং করে কি করবেন? কোথায় পজিশনিং করবেন? বলে যে আমরা ইম্পর্টেন্ট আওয়ামী লীগের যতগুলো আছে তাদেরকে আমরা মেরে ফেলব। ডিস্ট্রিক্ট লেভেলে কয়েকজনকে, আর সেন্ট্রাল লেভেলে সেন্ট্রাল কাউন্সিলে যারা আছে তারা। সুতরাং 1 সপ্তাহ সময় পেলে তারা কে কোথায় আছে এটা খুঁজে ওদেরকে পজিশনে নিতে হবে, যেন ওরা পালাইতে না পারে। তো আমি বললাম যে আপনি ডিস্ট্রিক্ট লেভেলে ওদের 8-10 জন নেতাকে মেরে ফেলবেন, তারপরে সেন্ট্রাল লেভেলে ইম্পর্টেন্ট 10 জন হোক, 20 জন হোক, যাই হোক, মেরে ফেলবেন। তো অতটা মারপিট করে তারপরে গিয়ে এটা দেশের কি উন্নতি হবে?
এটা ভালোভাবে চিন্তা করা উচিত। আর স্পেশালি বিশেষ করে আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি ওই ভেবে যে ভবিষ্যতে বাংলাদেশ একটা ডেমোক্রেটিক কান্ট্রি হবে, এখানে ফান্ডামেন্টাল রাইটস থাকবে, একটা মডার্ন থিঙ্কিং কান্ট্রি হবে এবং সেইখানে ক্রমাগত আমাদের অর্থনৈতিক উন্নতি হবে। আমিও চাই একটা ছোট দেশ হিসেবে, একটা গরিব দেশ হিসাবে এটা সিঙ্গাপুরের মতো একটা অর্থনৈতিক একটা শক্তিশালী দেশ হিসাবে গড়ে উঠুক। তো ওরকম কিছু প্রোগ্রাম তো আমি কমিউনিস্ট থিঙ্কিংয়ে আমি কোনো সময় দেখি নাই। তো আর কমিউনিস্ট থিঙ্কিং আমার মতে ইট ইজ নট দি টোটাল সলিউশন অলসো। যদিও এটা ক্যাপিটালিস্ট থিঙ্কিং এর মধ্যে অনেক পজিটিভ নেগেটিভ আছে, কমিউনিস্ট থিঙ্কিং এর মধ্যে অনেক পজিটিভ নেগেটিভ আছে। তো সেটা বলে তারপরে আমি দেখলাম যে এর বেশি আর ওর সাথে কোনো কথা বলার প্রয়োজন আমি মনে করি না। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, এক সপ্তাহ আগে যদি সত্যিকার ভাবে করাই হয়, সত্যিকার ভাবে করা হলে তাইলে এক সপ্তাহ আগে আপনাকে জানানো হবে। ওইটা বলে আমি চলে আসছি। সেখানে আমি রিফিউজাল করার আমার কোনো বোকামি আমি করি নাই সেখানে। বোকামি মনে করছেন যে রিফিউজ করলে হয়তো আপনার উপর দিয়ে কোনো বিপদ? হ্যাঁ, রিফিউজ করলে আমার ব্যক্তিগত ক্ষতি হবে। তো সেখানে এসেই আমি বাই দ্যাট টাইম অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে জিনিসটা এত বেশি হয়ে গেছে, এইসব ধরনের জিনিসে গিয়ে দেশেরই ক্ষতি সবচেয়ে বেশি হবে। আর এই জিনিসটা আজ হোক বা কাল হোক কারোর না কারোর দিয়ে এই জিনিসটা হয়ে যাবে। কোটা হ্যাঁ, একটা পরিবর্তন, হ্যাঁ, পরিবর্তনটা কারো না কারো দিয়ে হয়ে যাবে। আজ আমি না করি কাল আরেকজন করবে, কিন্তু এই জিনিসটা হতে যাচ্ছে এবং এইটা কেউ না কারোর দ্বারা সেটা হয়েই যাবে। কারণ আমি আর ফারুকের সাথে না হয় এটা কিছুটা এক্সপোজার হয়েছে, কিন্তু ওদের ভিতরে আরো অনেকে আছে যেটা আবার আমাদের সাথে তাদের কোনো এক্সপোজার নাই বা যোগাযোগ নাই। তো তখন আমি চিন্তা করলাম যে না, এটার একটা বিপরীত চিন্তাধারা আনতে হবে এবং বিপরীত চিন্তাধারাটা যদি কার্যকরী করা যায় তাহলে বরংস বাকিকেও মুভ করার আগে আমাদেরকে মুভ করা উচিত। সেটা আমি ফারুকের সাথে এগ্রি করলাম। মানে কর্নেল তাহেররা যেভাবে চিন্তা করতেন সেভাবে নয়, অন্য কিছু অন্যভাবে, এবং এই চিন্তাধারাটার মধ্যে একটা তাদেরকে বাদ রেখে, হ্যাঁ, বাদ রেখে একটা কিছু চিন্তা করতে হবে। এবং বাদের মধ্যে কি জেনারেল জিয়াকে মাথায় রেখেছিলেন বাদ রেখে? জেনারেল জিয়াকে টোটালি বাদ দেওয়ার কথা মাথায় নেই, কারণ যেহেতু সে অ্যানাউন্সমেন্ট করেছে আর আর্মিতে তার একটা রেপুটেশন আছে, হি ইজ নট এন তাকে সঙ্গে রাখতে ডিসঅনেস্ট পারসন, সুতরাং তাকে বাদ দেওয়ার কথা চিন্তা করিনি। কথা বলছেন নেই, জিয়াউর রহমান আর্মিতে জানা যে ও ডিসঅনেস্ট না, ডিসঅনেস্ট না, কারণ আর্মিতে অনেক লোক আছে করাপশনের মধ্যে জড়িত হয়েছে, এটা সেটা, বাট হি হ্যাজ এ লিটল বিট অফ ক্লিন আর একটু কাজ করার প্রতি তার একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে, তো হুইচ ওয়াজ গুড। তো সেইখানে তখন আমার চিন্তার মধ্যে এটা আসলো যে যেভাবে হোক, আজ হোক কাল হোক, অতি অল্প সময়ের মধ্যে শেখ মুজিবুর রহমান গভর্নমেন্ট তো যাচ্ছে, কিন্তু পরবর্তীতে কি হবে ওইটা আমি মনে করি যে দ্যাট ইজ মাচ মোর ডেঞ্জারাস। মানে ওনারা যে প্ল্যানটা করেছিলেন, রাইট, হ্যাঁ, ইট ইজ মাচ মোর ডেঞ্জারাস। এখন ওইটাতে আমি সহযোগিতা করো, ওই প্ল্যানে আমার সহযোগিতা করা আমার মোটেও ইচ্ছা নেই। আর শেখ মুজিবের বাঁচাবার কোনো রাস্তায় নেই, কেউ আরো অনেক গ্রুপ আছে যেটা হোক কেউ না কেউ ওইটা করবেই। কর্নেল তাহের এবং জিয়ার সঙ্গে যখন কথা হচ্ছিল তখন কি ওনাকে মেরে ফেলার কোনো কথা ওনারা বলেছিলেন কিনা? মানে একটি তো কর্নেল তাহের বলেছেন যে আওয়ামী লীগের ডিস্ট্রিক্ট লেভেলের নেতাদেরও মেরে ফেলা হবে, বা জেনারেল জিয়ার মধ্যে এই মোটিভটা দেখেছেন কিনা আপনি? জিয়া যখন বলেছে যে কর্নেল তাহের ইজ দ্য রাইট পারসন, কি হি উইল
know what is after. That means they have discussed, because কর্নেল যে আবার অতটুকু ইনভলভমেন্ট আমার সাথে হতে চাচ্ছেন না, যার জন্য সে তাহেরের কাছে পাঠিয়ে দিয়েছে, যেখানে বলছিলেন আপনি যে কথা, তাহেরের কাছে পাঠিয়ে দিয়েছে। তো তো সেখানে আমার চিন্তায় যেটা হলো যে আওয়ামী লীগকে প্রটেক্ট করে, to give an opportunity to Awami League to reorganize themselves for the future. সুতরাং এই একটা অপরচুনিটি ওদেরকে দেওয়া উচিত for their contribution to the liberation and punishment to some for their administrative failure. সেখানে যদি করা যায় তাহলে আমারই হলো যে না, জিয়াউর রহমান ক্যান বি ম্যাক্সিমাম আর্মি চিফ, and as a president we need an politician, এবং সেই পলিটিশিয়ানটাও হতে হবে আওয়ামী লীগ থেকে। তাহলেই শুধু এটি সম্পূর্ণরূপে আপনার ব্যক্তিগত চিন্তা। হ্যাঁ, তো তাহলেই আওয়ামী লীগ সার্ভাইভ করতে পারবে, বেঁচে যেতে পারবে। And you shared this idea with Colonel Farooq Rahman? জি, তো তাহলে ওরা বাঁচতে পারবে, আর তা না হলে আমি ওদের বাঁচার কোনো রাস্তা দেখছি না। অন্য কেউ হলে, আর্মির কেউ প্রেসিডেন্ট হলো, আপনি রিভলিউশন কাউন্সিলের নাই করলেন যে ঠিক আছে জিয়াকে বুঝে জিয়াই প্রেসিডেন্ট হলো, আর্মির কেউ প্রেসিডেন্ট হলে অথবা অন্য কোনো সিভিলিয়ানকে আপনি প্রেসিডেন্ট করলেন, কোনো চিফ জাস্টিসই ধরে ফেললেন বা কাউকে, সেই জিনিসটা যদি হতো তাহলে আমি দেখতেছি আমার হিসাব অনুযায়ী তাদেরকে বাঁচার কোনো রাস্তা নেই। মানে তাদের বলতে কাদের বোঝাচ্ছেন? আওয়ামী লীগদের, আওয়ামী লীগের নেতৃবৃন্দে যারা আছে তাদেরকে জাসদ ছাড়বে না। আপনার মাথায় ছিল যে যাই হোক না, পরিবর্তনটা হোক, আওয়ামী লীগ দল হিসেবে টিকে থাকুক এবং তারাই দেশটা পরিচালনা করুক, সংশোধিতকে প্রধান বাধা যাদেরকে মনে করে সংশোধন থাকবে, সংসদ থাকবে, এবং প্রেসিডেন্ট যে হবে তাকে আওয়ামী লীগের থেকেই সিলেক্ট করতে হবে, যে এগ্রি করবে তাকেই নেওয়া হবে। সুতরাং নিয়ে সে প্রেসিডেন্ট থাকবে, বাকি সংসদ থাকবে, এবং সেটা হলে আর অন্য কোনো শক্তি আওয়ামী লীগের, তখন আর পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আছে, পরিবর্তন ঠিকই হয়েছে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা, এখন আমি কোন আওয়ামী লীগরে আমি সেখানে মারতে যাব, তাই না? তো সেই হিসেবে আওয়ামী লীগ সার্ভাইভ করবে, আর বাকিরা তখন ডিফেন্সিভে চলে যেতে হবে, বাকিদের অফেন্সিভে আসার কোনো স্কোপ নাই। আজকে আমরা এই পর্যন্ত শেষ করি, বাকিটা আগামীকাল আপনার মুখ থেকে আবার শুনবো। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা লিখবেন, লিখবার ঠিকানা পরিচালক রীতিমাথা চ্যানেল আই, জিপে বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান করতে পারবেন এই অ্যাড্রেসে timat@citizen-media.com, এবং SMS এর মাধ্যমে আপনাদের মতামতগুলো আমাদের জানাতে পারেন 6969 নাম্বার SMS করে, যে কোনো মোবাইল থেকে। আমরা কথা বলছিলাম বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আব্দুর রশিদের সঙ্গে। আমরা আবারও বাকি বিষয় নিয়ে, অর্থাৎ এখন পর্যন্ত আমরা পরিকল্পনার অংশে আছি, এবং এটি বোঝা গেছে যে এই পরিকল্পনা, বঙ্গবন্ধু মুজিবকে হত্যা বা ওই সরকারের পতন ঘটানোর পরিকল্পনা কেবলমাত্র তাদের মধ্যে ছিল না, অন্য অনেকের মাথায় ছিল, এবং নানা ধরনের ষড়যন্ত্র সে সময় হয়েছে, সেগুলো নিয়ে তিনি কথা বলছিলেন। বাকিটা আমরা শুনবো আগামীকাল চ্যানেল আইতে তৃতীয় মাত্রায় একই সময়। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুখে থাকুন।